স্কোয়াড্রন লিডার জাওয়াদের প্রতি বিমান বাহিনীর শ্রদ্ধা, দাফন হবে মানিকগঞ্জে। 11 ঘণ্টা পর কর্ণফুলী থেকে বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার। একদিনের সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা। সমবায় সদস্যদের মাঝে বিতরণ করবেন কৃষি উপকরণ। বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। খালেদা সহ কারাবন্দী সকল নেতাকর্মীর মুক্তির দাবি অনুমতি দিয়েছে ডিএমপি। ফের বেসামাল নিত্যপণ্যের বাজার, মাছ, মাংস, ডিমের সঙ্গে চড়া সবজির বাজারও। কারণ না থাকলেও সরবরাহ কমার অজুহাত ব্যবসায়ীদের। এবং সড়কে ঝুঁকি কমাতে নতুন আইনের বাস্তবায়নে দুর্ঘটনা আরও বাড়বে। এক সড়কে ভিন্ন মাত্রার গতি চালকদের জন্য বড় বাধা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুলে সমবায় সমিতির সদস্যদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যদি 100 টাকা জমাতে পারে তাহলে সরকারের কাছ থেকে আরো 100 টাকা দেয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন। অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। এই চিন্তাটা মাথায় রেখে যেটা জাতিপিতা করতেছে যে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দুর্ভাগ্যের বিষয় হলে 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয়, একরকম বলতে গেলে ওটা কার্যকারিতাই থাকে না। যা আমরা পরবর্তীতে সরকার এসেছি, আসার পরে আমরা কাজ করে যাচ্ছি এবং একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরো উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ওই ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। এছাড়াও কর্মসংস্থান ব্যাংক নামে একটা ব্যাংক করেছে, যেখানে আমাদের যুব সমাজ যেমন লেখাপড়া শেখার পাশাপাশি রাজনৈতিক কাজ করতে পারে আর পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকের ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সালে যখন সরকার ছিলাম তখন করে দিই। এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছ থেকে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না, তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না, সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের যুব সমাজ যেন সেখান থেকে লোন নিয়ে তারা নিজেরা কিছু কাজ করবে, এককভাবে অথবা যৌথভাবে তারা নিতে পারে। যেমন এখন 2 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে দেওয়া হয়, সেখানে একক বা কয়েকজন মিলে যদি একটা গ্রুপ তৈরি করে যদি বা এক ব্যক্তি কোম্পানি খুলতে পারবে, কোম্পানি আইনও করে দিয়েছি যে এক ব্যক্তি একটা কোম্পানি খুলে সেও ব্যবসা করতে পারে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। পাশাপাশি আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে কম্পিউটার শিক্ষা দেওয়া, অনলাইনে ব্যবসা করা, অনলাইনে কাজ করা, সেই সুযোগ আমরা করে দিয়েছি। ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে দেশে বসে বিদেশে যাতে অর্থ উপার্জন করতে পারে বা দেশের ভিতরেও কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করার ফলে এই যোগাযোগটা, আমাদের তথ্য প্রযুক্তি যোগাযোগ আরও সহজ হয়ে গেছে। সেই ব্যবস্থা একেবারে দুর্গম এলাকা পর্যন্ত যাতে এই সংযোগটা থাকে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এই যে আমরা বেসরকারি এত টেলিভিশন, সেগুলো এখন আমাদের স্যাটেলাইট থেকেই কিন্তু চলছে। আমাদের আর বিদেশ থেকে ভাড়া করে মানে আমাদের বিদেশি অর্থ দিয়ে বিদেশ থেকে ভাড়া করে আনতে হয় না, আমাদের স্যাটেলাইট ব্যবহার করতে পারি। কিন্তু একটা স্যাটেলাইটের মেয়াদ থাকে 15 বছর, তা আমরা যেটা এখন করেছি প্রায় 10 বছর হয়ে গেছে, আমাদের কিন্তু 15 বছর আগে আরেকটা করতে হবে, নইলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না। সেজন্য এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট
নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরো শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে, সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা, তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। মোবাইল ফোন কারো হাতেই ছিল না, আমি প্রথম মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে। এখন মোটামুটি সকলের হাতেই মোবাইল ফোন আছে, এমনকি বাংলা অক্ষরও মোবাইল ফোনে আছে, যেটা থেকে লিখতে পারি। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি, অর্থাৎ দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা, যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। তাছাড়া আর একটা বিষয় আমরা নিয়েছি, যেমন কোনো মানুষ ভূমিহীন, গৃহহীন থাকবে না, কোনো পরিবার। কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি, এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকেই ভূমিহীন মুক্ত, গৃহহীন মুক্ত বলতে পারবো। সবার একটা ঠিকানা হবে, এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের। একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি, এবং যাতে দেশটা এগিয়ে যায়, এবং তার শুভ ফল মানুষ পাচ্ছেন এখন। কাজে আজকে আমি প্রথম যখন করি, স্বাভাবিকভাবে সব সময় নিজের কাজ করতে হলে আগে নিজেদেরকেই করে নিতে হয়। কাজে আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম, এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি। দীর্ঘদিন এটা খুব একটা কার্যকারিতা ছিল না। আমি আমাদের খন্দকার শহীদকে ধন্যবাদ জানাই, তাকে আমি এই কথাটা বলার পর সে উদ্যোগ নেয়, এবং উদ্যোগ নিয়ে আজকে তার মাধ্যমে যে কার্যক্রমটা শুরু করেছে, মনে করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে, এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে, তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে, বা আমাদের যারা নিজেরা কাজ করেন তার মানে উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে, এবং যোগ দিয়ে তারপর একটা নির্দিষ্ট সময় পর যখন আর কাজ থাকবে না বা কেউ দেখার থাকবে না, তখন ওই পেনশন হিসেবে সেই পেনশনের টাকা তুলে নিজের জীবন জীবিকা করতে পারবে। অর্থাৎ বয়সকালে তার জীবনটা যাতে সুরক্ষিত হয় মানুষের, আমি সেই ব্যবস্থাটাই করে দিয়েছি। আর একেবারে নিম্নবিত্ত যারা, তাদের জন্য বিশেষ ব্যবস্থা, সেটা হচ্ছে সমতা। কেউ যদি 500 টাকা রাখে, অর্থাৎ এই যে কাজ টাজ করে যে টাকাটা পাবে, সেখানে যদি 500 টাকা একটা স্কিম সে যোগ দেয়, তাকে আমি সরকারের পক্ষ থেকে আরও 500 টাকা দেবো, তাহলে তার 1,000 টাকা জমা হবে। তো 1,000 টাকা জমা হলে পরে এই টাকাটা সে 20 বছর পরে তুলতে পারবে পেনশন হিসেবে, সেখান থেকে প্রতি মাসে নিতে পারবে, মূলধনটা থেকে যাবে কিন্তু পেনশন হিসেবে টাকা নিতে পারবে, বা 30 বছর পরে নিতে পারবে। যত সময় বেশি পরে নিবে তত বেশি টাকার অঙ্ক তুলতে পারবে। কাজে এইভাবেই আমি শুধু বর্তমানে না, ভবিষ্যতে আমাদের মানুষের জীবন যাতে সুরক্ষিত থাকে, এবং এই বয়স হয়ে গেলে কারোর উপর মুখোপেক্ষি যাতে না হতে হয়, তার জন্য এই ব্যবস্থা করেছি। তার কারণ হচ্ছে 96 সালে আমি সরকার এসে প্রথম বয়স্ক ভাতা চালু করি, বিধবা ভাতা চালু করি, স্বামী পরিত্যক্তা ভাতা চালু করি। আমরা সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করি। এমনকি আমাদের কর্মজীবী মেয়ে যারা অন্তঃসত্ত্বা, তাদেরকে ভাতা দিচ্ছি যাদের পুষ্টি নিশ্চয়তা করবার জন্য। যাদের বাচ্চা হয়, বুকের দুধ খায়, সেই মাকে আমি ভাতা দিচ্ছি যারা কর্মজীবী তাদের জন্য। এভাবে বহুমুখী কর্মসূচি আমরা নিচ্ছি। আমি চাই না যে আমাদের দেশের মানুষ সারা জীবন ভাতার উপর নির্ভরশীল থাকুক। কাজে এই পেনশন স্কিমে যোগ দিলে আর ভাতার উপরে ধীরে ধীরে ভাতার উপরে নির্ভরশীল থাকতে হবে না, ধীরে ধীরে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে, একটা মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারবে। সেই জন্য এই বিশেষ ব্যবস্থাটা আমি করে দিচ্ছি। এবং আমার মনে করি আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের এতে এই পেনশন স্কিমে যদি সে
পয়সা জমাতে শুরু করেন তাহলে ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না, সেটা হলো বাস্তব। আর তাছাড়া নিজেরা যারা ব্যবসা বাণিজ্য করবেন, এরই পাশাপাশি আমাদের যারা যুব সমাজ যেমন কম্পিউটার ট্রেনিং নিচ্ছে, এই কম্পিউটার ট্রেনিং আমরা প্রত্যেক স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি করে দিচ্ছি, ল্যাব করে দিচ্ছি, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, ইনকিউবেশন সেন্টার এবং কম্পিউটার ট্রেনিং আমরা করাই দিচ্ছি। এর মাধ্যমে প্রত্যেকেই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে যারা প্রাথমিকভাবে ব্যবসা শুরু করবে, অর্থাৎ স্টার্ট আপ প্রোগ্রাম, অর্থাৎ আপনি শুরু করবেন যখন, তখন তাকে একটা সাহায্য করা, একটা অনুদান দেওয়া হয় যে সেটা একটা মূলধন হিসেবে সে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে, কোম্পানি খুলতে পারে এবং নিজের কাজ নিজে করতে পারে। ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে, অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। যে বাংলাদেশ একসময় 15ই আগস্টের পরে দেশে বিদেশে মানুষ খুব করুণা চোখে দেখতো। বাংলাদেশ মানে গরিব দেশ, বাংলাদেশ মানে দরিদ্র দেশ, বাংলাদেশ মানে ভিক্ষা করে খায়, বাংলাদেশ মানুষের কাছে হাত পেতে চলে, একটা তুচ্ছ তাচ্ছিল্য করতো, যেটা আমার খুব কষ্ট লাগতো। কারণ আমরা তো জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবটাকে সারা দিয়েই এই দেশের মানুষ অস্ত্র তুলে যুদ্ধ করে নিজের জীবন দিয়ে স্বাধীন করেছে। স্বাধীন দেশের নাগরিক আমরা, যুদ্ধে বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী নাগরিক, আমরা বিশ্বদর সবাই মাথা উঁচু করে চলবো, কেন আমাদের মাথা নিচু করে অন্যের কাছে হাত পেতে চলতে হবে? যে কারণে আমি আহ্বান করেছি সকলকে যে 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যখন কিছু বলি নিজেটা আগে করতে হয়। গণভবনে আমরা সব কিছুই চাষ করা শুরু করেছি, করে আগে দেখি যে সেখানে কেমন হয়। আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যেহেতু অনাবাদি জমি, সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া, টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, আর কিছু আমরা রেখে দেব। আর জমির মালিকরা যারা, তারাও ভাগ পাবেন, যারা কাজ করবে শ্রম দেবে সেই কিষাণী তারাও একটা ভাগ পাবে, কারণ তাদেরকে দিতে হবে। আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা, মেশিনপত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথাযথভাবে ব্যবহার করা। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে। কাজে আমাদের ছোট ছেলে মেয়েদের বলবো লেখাপড়া করতে হবে। আমরা প্রত্যেকটা স্কুল 2 মাইলের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল এভাবে আমরা নির্মাণ করে দিয়েছি। প্রত্যেকটা স্কুল যেখানে ছেলে মেয়ে সবাই থাকুক, তার জন্য ওয়াশ ব্লক আগে ছিল না, মেয়েদের জন্য কোনো সুযোগ, আমরা সে ব্যবস্থাটাও করে দিয়েছি। আমাদের শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি। আমি জাতির পিতা প্রায় 26,000 স্কুল জাতীয়করণ করেছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে আমিও প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছি। শিক্ষকদের আমরা বেতন বাড়িয়ে দিয়েছি, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমি বলবো যে আওয়ামী লীগ সরকার আসার আগে তাদের কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা, সেইভাবে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকে আমরা অন্তত এই আমাদের দাঁড়িয়াকুল আমার বাড়ি আমার খামার, এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরও প্রচার পায়, তারই ব্যবস্থা করব। সেই জন্য আজকে আমার এখানে আসা, আমার সাথে রেহানাও এসেছে দেখার জন্য এবং আরও সকলেই আছে এখানে। আমাদের এমপি সাহেবরাও এসেছেন, আমাদের শুধু না, আমাদের পাড়া প্রতিবেশী এমপি যারা তারাও আসছে, আমাদের প্রতিবেশী এমপিরাও তো আছে, হেলাল আছে, জুয়েল আছে, সব তো খুলনা বাগেরহাট, তারাও এসছেন। আবার সেই শুধু রংপুর, রাজশাহীর সেখান থেকেও কিন্তু আমাদের, তিনি এখন সমবায় মন্ত্রী আমাদের। সেই তুমি একটু দাঁড়াও তো একটু দেখাই, আমার সেই সমবায়ের মন্ত্রী বানিয়েছি তাকে, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকেও নিয়ে আসছি দেখার জন্য। এই কারণে যে আমাদের এটা দেখে বাংলাদেশের প্রতি অঞ্চলে সে ঘুরবে, যাবে, দেখবে। কারণ এর আগেও যিনি ছিলেন স্বপন ভট্টাচার্য, তাকেও আমি দুর্গম এলাকায় পাঠিয়েছি। সেই কুড়িগ্রাম, আমাদের রংপুরের সেই নৈহালি ইউনিয়ন যেখানে আমি গিয়েছিলাম, এরকম সারা বাংলাদেশে আমরা চাই, সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা
মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই। যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে, সেটাই আমার দায়িত্ব, সেটা আমার করা। টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসীর কাছে আমি এই জন্য কৃতজ্ঞ যে আসলে আমার এলাকা নিয়ে আমার খুব বেশি চিন্তা করতে হয় না, সবাই মিলেই কাজ করে দেয়। আর আমি সারা বাংলাদেশটাকে দেখি। আমার তো একটা সিট, সকলের একটা করে সিট থাকে, আমার 300 সিট। আমি প্রত্যেকের উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হয় দিন রাত। তারপর টুঙ্গিপাড়া আসলে একটু অন্যরকম ভালো লাগে, এখানে থাকতে ইচ্ছা করে। যখন আমি অবসর পাবো এই টুঙ্গিপাড়ায় থাকবো, এটাই আমাদের লক্ষ্য। আমরা 2 বোন এখানেই থাকতে হবে। আর আমি কৃতজ্ঞতা জানাই টুঙ্গিপাড়াবাসীকে, কোটালীপাড়াবাসীকে, যে আমার দায়িত্ব তো সবাই আপনারা নিয়েছেন, আমার তো কোনো কষ্ট করতে হয় না, আপনারাই দেখেন। কাজে এটাও আমার জন্য একটা বিরাট শক্তি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই কষ্ট করে সবাই আসার জন্য আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। কারণ 2041 সালে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আজকের আমাদের শিশু কিশোর যুবক তারাই হবে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক। এই বাংলাদেশে আর কোনো দিক থেকে, শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, সব দিক থেকেই উন্নত হবে, যে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় যুবক। আচ্ছা, আর একটা কথা বলতে চাই, আমরা কিন্তু আমাদের আওয়ামী লীগের একটা কর্মসূচি আছে, যেটা আমাদের কৃষক লীগ বাস্তবায়ন করে এবং আমাদের কৃষক লীগকে এই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। সেগুলো 1 আষাঢ় থেকে আমরা প্রতিটি জায়গায় আমরা গাছ লাগাই, বৃক্ষরোপণ করি। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদকে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত করা হবে। এরই মধ্যে তার মরদেহ পৌঁছেছে মানিকগঞ্জে। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কখন তাকে দাফন করা হবে আমাদেরকে জানান। ধন্যবাদ। চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে আসিম জাওয়াদ যে নিহত হয়েছেন, সেই নিহতের মরদেহ কিছুক্ষণ আগেই কিন্তু তার গ্রামের বাড়ির এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে। আমরা বিমান বাহিনী কর্মকর্তা এবং প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে যে এই মাঠেই, এই শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠেই বাদ জুমা একটি জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই শহরস্থ সেউতা কবরস্থানে তাকে দাফন করা হবে। তো ইতিমধ্যেই তার আত্মীয় স্বজন, তার বাবা মা, ভাই, মামা, মানে স্বজনরা ইতিমধ্যেই এই মাঠে এসে পৌঁছেছে এবং তাদের কান্নায় কিন্তু ভারী হয়ে আসছে এই পরিবেশ। সে আরো যেটি বলছেন যে তার পরিবাররা যে এই আসিফ জাওয়াদ কিন্তু একজন মেধাবী ছিল এবং সে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার না হয়ে কিন্তু এই বিমান বাহিনীতে যোগ দেন এবং সে দেশে এবং বিদেশে কিন্তু তার সফলতার স্বরূপ সে কিন্তু অনেক পুরস্কৃত হয়েছে। তারা স্বজনরা যেটি বলছেন যে এই দুর্ঘটনায় আসিম জাওয়াদের মৃত্যুর ঘটনায় কিন্তু দেশ একজন চৌখস অফিসারকে হারালো বলে তারা জানিয়েছে। তো এই তার মা ছিল একজন শিক্ষিকা এবং তার বাবা ছিল একজন ডাক্তার। তার মা কিন্তু এখন প্রায় পাগল, সে কিছুক্ষণ পরপরই কান্নায় কিন্তু মূর্ছা যাচ্ছে এবং কি তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলেও জানিয়েছে। তো এই কিছুক্ষণ পরে এই জানাজা হবে এবং জানাজার পরে বাদ জুমা সেউতা কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। এই ছিল মানিকগঞ্জের আসিম জাওয়াদের মৃত্যুর ঘটনায় তার দাফনের সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে নিহত জাওয়াদের দাফন প্রসঙ্গে বলছিলেন সহকর্মী আব্দুল আলিম। এর আগে বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর সদস্যরা। সকালে চট্টগ্রাম থেকে তার মরদেহ আনা হয় বিমান ঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় 3 বাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। সন্তানের জন্য সকলের কাছে দোয়া চান অসীমের বাবা। মানিকগঞ্জের নিজ গ্রামে তাকে দাফন করা হবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পরে প্রশিক্ষণ শেষে ফেরার সময় বিমানটি কর্ণফুলী নদীর মোহনায় দুর্ঘটনায় পতিত হয়। এই ঘটনায় মৃত্যু হয় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের। শুক্রবার সকালে তার মরদেহ আনা হয় ঢাকা সেনানিবাসের বিমানঘাঁটি বাসারের প্যারেড গ্রাউন্ডে। অসীম জাওয়াদের পাইলট হয়ে ওঠা নিয়ে স্মৃতিচারণ করেন তার বাবা। ছেলের জন্য দোয়া চান সকলের কাছে। সিকিউরিটিহীন চাকরি, ফ্লাই করবে, দেশের জন্য ফ্লাই করবে, তবু আমি দিয়েছি। ওর আম্মা যথেষ্ট না করেছে আমাকে, কিন্তু আমি ওর যেটা আগ্রহ আমি সেটাকে সম্মান করে ওকে আমি দিয়েছিলাম। ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন। এরপর দ্বিতীয় জানাজায় অংশ নেন বিমান বাহিনী সহ 3 বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা। জানাজা শেষে 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মরদেহে। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ প্যারেড সহকারে ধীর গতিতে লাশবাহী গাড়িতে তোলা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা। মানিকগঞ্জের নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন অসীম জাওয়াদ। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। 19 শর্তে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্র কার্যালয়ে আজ সমাবেশ করবে বিএনপি। এদিকে বিশ্ব মা দিবস ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মা আমার দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগানে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার উন্মোচন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি। এক দফা বেড়েছে মুরগি, ডিম ও সবজির দাম। রাজধানীর কাউরান বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি না থাকলেও দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। মুরগিতে বেড়েছে কেজিতে 20 টাকা, হালি প্রতি ডিমে বেড়েছে 8 থেকে 10 টাকা, সাজনা 140, কচুমুখী 140, পটল 50 আর করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এদিকে কুরবানি ঈদের 1 মাসেরও বেশি সময় বাকি থাকলেও মশলা জাতীয় পণ্য, এলাচি, লবঙ্গ ও জিরার দাম কেজি প্রতি বেড়েছে 100 থেকে 200 টাকা। এই অবস্থায় কঠোর বাজার মনিটরিং এর দাবি ক্রেতা সাধারণের। বিক্রেতারা বলছেন তীব্র দাবদাহের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির ফার্মগুলো, তার সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের সবজিও। কিন্তু ব্যবসায়ীরা একটা জাস্ট একটা যদি উসিলা পায় বা যদি একটা কারণ পায়, সব কিছুর দামে ওনারা বাড়ায় দেয়। মুরগি মাংস কেনায় বর্তমান যে বাজারের যে প্রেক্ষাপট, দিন দিন প্রতিদিন এই সব জিনিসের দাম বাড়ছে। দাম বৃদ্ধির কারণ যে কিছুদিন আগে যে অনেকদিন যে খরা গেছে, খরার কারণে আপনার সবজির আমদানি কম ছিল, কমের কারণে আপনার সবজির দামটা একটু বৃদ্ধি পাইছে। জি, নিত্যপণ্যের বাজারের আরো খবর জানাতে রাজধানী কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজ সকাল থেকে কারওয়ান বাজারে যে ক্রেতাদের যে সমাগম, সেই সমাগমটি চোখে পড়ার মতো ছিল এবং যারা ক্রেতা রয়েছেন তারা মূলত বাজার ঘুরে ঘুরে মূলত তারা বাজার করছেন। তারা বারবার তাদের সাথে কথা বলতে গেলে তারা বারবারই জানাচ্ছিলেন যে বাজারে অনেক পণ্যের দামই অনেকটাই চড়া। তবে বাজারে কারওয়ান বাজারে আজ পর্যন্ত কোনো পণ্যের সরবরাহের যে ঘাটতি সেটি এখন পর্যন্ত চোখে পড়েনি। বাজারে যথেষ্ট পরিমাণ পণ্য রয়েছে এবং এটি প্রত্যেকটি বাজারেই রয়েছে। কাঁচা বাজার, মুদি বাজার, মাছ বাজার সহ যত রকমের পণ্যের যে বাজার রয়েছে কারওয়ান বাজারে, প্রত্যেকটি এলাকাতেই আমরা লক্ষ্য করেছি যে পর্যাপ্ত পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে। তার সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের দিনে খোলা চিনি বিক্রি হচ্ছে 135 টাকা কেজি দরে, মসুর ডাল 100 থেকে 105 টাকা এবং চিকন যে মসুর ডাল রয়েছে সেই চিকন মসুর ডালটি 130 টাকা কেজি দরে এবং সয়াবিন তেল 5 লিটারের যে কন্টেনার থাকে সেই কন্টেনার 780 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 770 টাকায়। এবং তার সাথে আমি আপনাকে জানিয়ে রাখি ছোলার ডাল 120, অ্যাঙ্কর 80 এবং মুগের ডাল বিক্রি হচ্ছে 150 টাকা
কেজি দরে। এবং গত সপ্তাহের তুলনায় যে ডাল যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দাম 2 থেকে 3 টাকা করে কেজি প্রতি বেড়েছে এবং মুরগির দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। গত সপ্তাহে 205 পর্যন্ত বিক্রি হয়েছে, 200 থেকে 205 পর্যন্ত বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে 400 টাকা কেজি দরে। এই সপ্তাহে এসে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে মূলত 215 থেকে 220 টাকা পর্যন্ত এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা কেজি দরে। এবং সাদা এবং লাল যে ডিম রয়েছে ফার্মের, সেই ডিমগুলো বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে সবজির যে দাম, সেই সবজির দামটি মূলত বেড়েছে। সাজনা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে এবং কচুরমুখী বিক্রি হচ্ছে 140 টাকা। তো কারওয়ান বাজার থেকে দ্রব্যমূল্যের বাজারের সর্বশেষ তথ্য এই। ইফতেখার রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাছ, মাংস, সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতি। বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দরদাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ইশরাত। চালের নতুন ধান উঠেছে, তবুও চালের দাম কমেনি। আর শাকসবজি থেকে শুরু করে মাছ, মুরগি সবকিছুর দামই কিন্তু চড়া। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় পৌর বাজার, খুচরা বাজার এটি। এ বাজারে যদি আমি আজকে আপনাকে বাজার দর জানাই, যেমন আলুর দাম কেজিতে 10 টাকা বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে এবং মরিচের ঝাঁজ বেড়েছে কয়েক গুণ, অর্থাৎ 80 টাকার মরিচ কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দামও 15 টাকা কেজিতে বেড়েছে, বেড়ে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। বেগুনের দাম বেড়েছে 10 টাকা, বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি প্রতীকী সবজির দামই কিন্তু বাজারে বেড়েছে, অর্থাৎ কোনো স্বস্তির খবর নেই। এদিকে এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটা দাবি যে তীব্র দাবদাহে কিন্তু সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার কারণে বাজারে সরবরাহ কমেছে, অর্থাৎ সবজির সংকট দেখা দিয়েছে। এর কারণেই কিন্তু সবজির দাম বেড়েছে। এছাড়াও এদিকে যদি আমি মাছ মুরগির কথা বলি, কুষ্টিয়ার বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা, বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে এবং সোনালী মুরগির দাম বেড়েছে আরো ব্যাপক, অর্থাৎ 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। অর্থাৎ সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে সব ধরনের পণ্যের দামই কিন্তু বাজারে বেড়েছে। অর্থাৎ এখানে নতুন ধান উঠা শুরু হয়েছে, কিন্তু চালের দাম কমার কোনো কথা নেই। এছাড়া সবজি থেকে শুরু করে মাছ, মুরগি সবকিছুর দামই কিন্তু চড়া। এই চড়া ভাবে কিন্তু নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। তারা বলছে যে কোনো মূল্যে এই বাজারটিকে নিয়ন্ত্রণ করার কথা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে বাজার নিয়ে সর্বশেষ খবর। ঈশা। তিতাস, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। দেখছেন সংবাদ দুপুর। নিত্যপণ্যের বাজারের আরো খবর জানাতে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজ সকাল থেকে কারওয়ান বাজারে যে ক্রেতাদের যে সমাগম, সেই সমাগমটি চোখে পড়ার মতো ছিল এবং যারা ক্রেতা রয়েছেন তারা মূলত বাজার ঘুরে ঘুরে মূলত তারা বাজার করছেন। তারা বারবার তাদের সাথে কথা বলতে গেলে তারা বারবারই জানাচ্ছিলেন যে বাজারে অনেক পণ্যের দামই অনেকটাই চড়া। তবে বাজারে, কারওয়ান বাজারে আজ পর্যন্ত কোনো পণ্যের সরবরাহের যে ঘাটতি সেটি এখন পর্যন্ত চোখে পড়েনি। বাজারে যথেষ্ট পরিমাণ পণ্য রয়েছে এবং এটি প্রত্যেকটি বাজারেই রয়েছে। কাঁচা বাজার, মুদি বাজার, মাছ বাজার সহ যত রকমের পণ্যের যে বাজার রয়েছে কারওয়ান বাজারে, প্রত্যেকটি এলাকাতেই আমরা লক্ষ্য করেছি যে পর্যাপ্ত পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে। তার সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের দিনে খোলা চিনি বিক্রি হচ্ছে 135 টাকা কেজি দরে, মসুর ডাল 100 থেকে 105 টাকা এবং চিকন যে মসুর ডাল রয়েছে সেই চিকন মসুর ডালটি 130 টাকা কেজি দরে এবং সয়াবিন তেল 5 লিটারের যে কন্টেনার থাকে সেই কন্টেনার 780 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 770 টাকায়। এবং তার সাথে আমি আপনাকে জানিয়ে রাখি ছোলার ডাল 120, অ্যাঙ্কর 80 এবং মুগের ডাল বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। এবং গত সপ্তাহের তুলনায় যে ডাল যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দাম 2 থেকে 3 টাকা করে কেজি প্রতি বেড়েছে এবং মুরগির দাম বেড়েছে গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত। গত সপ্তাহে 205
পর্যন্ত বিক্রি হয়েছে, 200 থেকে 205 পর্যন্ত বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি, এবং সোনালী মুরগি বিক্রি হয়েছে 400 টাকা কেজি দরে। এই সপ্তাহে এসে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে মূলত 215 থেকে 220 টাকা পর্যন্ত, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা কেজি দরে। এবং সাদা এবং লাল যে ডিম রয়েছে ফার্মের, সেই ডিমগুলো বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি দরে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখতে চাই যে সবজির যে দাম, সেই সবজির দামটি মূলত বেড়েছে। সাজনা বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে এবং কচুরমুখী বিক্রি হচ্ছে 140 টাকা। তো কারওয়ান বাজার থেকে দ্রব্যমূল্যের বাজারের সর্বশেষ তথ্য এই।